মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন এমন কোনো সম্পর্কই নেই যে সে নিজে থেকে ঠিক করে। কিন্তু প্রথম যে সম্পর্কটা মানুষ নিজে থেকে বাঁচে তা হলো বন্ধুত্ব। বন্ধু যারা জানে আমাদের প্রথম সবকিছু। আজকের এই গল্পটা আমরা উৎসর্গ করছি সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা বন্ধুর নামে, যাদের সাথে আমরা অনেক সুখ দুঃখ, ভবিষ্যতে চিন্তা, প্ল্যানিং, প্লটিং আরো অনেক কিছু করেছি। আমাদের পার্টনার ইন ক্রাইমস, যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে একটা নাম হয়ে থেকে গেছে, যাদেরকে আমরা কথা দিয়েছিলাম আমরা সবসময় টাচে থাকবো, কিন্তু বেড়ে ওঠার সাথে সাথে সেটা এখনো আর কোনোভাবে হয়ে ওঠা হয়নি। নমস্কার, আমি আবির। আপনারা শুনছেন আমাদের ইউটিউব চ্যানেল। শুরু করছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা ভালো আছিস। শেষ রক্ষাটা আর হলো না। প্রবল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। দিশেহারা হয়ে ছুটছিলাম, সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। চশমার কাচও জলে ঝাপসা, তার উপরে গলির টিমটিমে আলোয় আবছা হয়ে গেছে ঝোড়ো বৃষ্টিতে। গর্ত বা ইট পাথরের টুকরো পায়ে লাগলে হোঁচট খেয়ে পড়বো যে কোনো মুহূর্তে। চতুর্দিক একেবারে খা খা করছে, যেন কোথাও জনপ্রাণী চিহ্নও নেই, আর থাকবেই বা কেন। একে রোববারের শীতের রাত, তার উপরে অসময় ঝড় বাদল। আমাদের পাগল নেশার নাম হচ্ছে ব্রিজ। এ এমন এক যাচ্ছে তাই তাসের নেশা, যাহা কিনা চুম্বকের মতো টানে। খালি মনে হয় এই আরেক ঢিল খেলেই উঠে পড়ব। এভাবেই চলতে চলতে ঘড়ির কাঁটা যে কখন 11টা ছুঁই ছুঁই বুঝতেই পারেনি। বাবলু বলে উঠেছিল, এই কেমন ভিজে 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 বাতাস দিচ্ছে বলতো, বৃষ্টি হবে নাকি রে? শুনি আমার নেশা ছুটে গেছিল তড়াক করে। উঠে জানলায় উঁকি মেরে দেখি, সর্বনাশ, কালো আকাশ মেঘে মেঘে যে একেবারে লাল হয়ে উঠেছে। কোনো ক্রমে হাতের ঢিল শেষ করেই বেরিয়ে পড়লাম। বাবলুর বাড়ি থেকে আমার মেষ প্রায় মিনিট 20 হাঁটা পথ। হনহনিয়ে হাঁটছি, কবজি উল্টাচ্ছি আর আকাশের দিকে তাকাচ্ছি। পটলডাঙ্গা স্ট্রিট পেরিয়ে সামনে কালীকান্ত ঘোষ লেন, বাইরের অ্যামহার স্ট্রিট। কি করব, পারতপক্ষে এই গলিতে ঢুকে যাই। বেজায় সরু গলি, গলির মুখটা তাছাড়া এমনিতে বড্ড শুনশান। দুদিকে পেল্লায় পেল্লায় সাবেকি আমলের বাড়ি, তার বেশিরভাগই দশা বেশ করুণ। দু একটা তো একেবারে পুরো ধ্বংসস্তূপের মতো। জানলা দরজা থাম ভাঙচুর সর্বনাশে আগাছা হয়ে পড়ে আছে একেবারে। কিন্তু এই গলিটা ধরলে পথ অনেকটা কমে যায়। আকাশের যে অবস্থা, তাতে যাকে যা থাকে কপালে, ঢুকে তো পড়ি। নাসিবে দুর্ভাগ্য থাকলে আর খন্ডা বেঁকে। গলির অর্ধেকটাও পেরায়নি, আচমকা বাতাসে দম ছাড়ল। ব্যাস, শো শো করে ঝাঁপিয়ে এলো ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি। ছুটতে ছুটতে অন্ধের মতো এদিক ওদিক তাকাচ্ছিলাম। উফ, কি কনকনে বৃষ্টির ঝাট তীরের মতো বিচ্ছে। একটা একটা আশ্রয় কোথায় কোথায় যে পাই। দুদিকের সব বাড়িগুলোরই তো দেখছি রোয়াক ঘেরা, গাড়ি বারান্দা নেই একটারও। ওই যে ওই যে কিছুটা আঁচ করে বাদিকের গাড়ি বারান্দায় লাফ মেরে উঠে পড়লাম। যাক, মাথাটা অন্তত বাঁচবে। লম্বা হাঁপ ছাড়লাম এতক্ষণে। পকেট থেকে রুমাল বার করলাম। মাথাটা ভালো করে রগড়ানো দরকার, জ্বর আসবেই, তবু যতটা প্রিকশন নেওয়া যায়। অসহ্য অসহ্য।
আমি একটা আস্ত রাম ছাগল, আর জীবনে কোনোদিন এই তাসের চক্করে পড়েছি কিনা। এই যা শিক্ষা হয়ে গেল, সারা জীবনে মনে থাকবে। এতক্ষণে শীতের কামড় টের পাওয়া যাচ্ছে, ঠকঠক করতে শুরু করেছে শরীর। সোয়েটার প্যান্ট সব ভিজে চপচপে। কাঁপতে কাঁপতে এবার চারিদিকে তাকালাম। এই কি, এ কোথায় দাঁড়িয়ে আছি? এ তো একটা ভগ্নপ্রায় বাড়ি, ইটকাট দাঁত বার করে আছে। গাড়ি বারান্দার মাথার দিকে বট অসত্যের ডালপালা। পিছন ফেললাম। ভাঙা জানলার খড়খড়ি নামানোর ভিতর থেকে এক ফোঁটা আলো আসছে না। তার মানে এটা তো পুরো বাড়ি পরিত্যক্ত। ভাবতে একটা বরফ স্রোত নেমে গেল শরীর বেয়ে। আরো জোরে ঠক ঠক করতে লাগলো পা দুটো। আর যাই হোক, এ কাঁপুনি শীতের নয়। কি করব? নেমে আবার ছুটবো, কিন্তু কিভাবে? যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, মেসে পৌঁছাতে পৌঁছাতে তো ঠান্ডাতেই জমে যাব। নিউবেনিয়ার নির্ঘাত। আরে বাস, হাওয়ার কি জোর! উল্টো দিকে বাড়ির স্ট্রিট ল্যাম্পটা দুলছে হাওয়ার ধাক্কায়। বেঁকে চড়ে যাচ্ছে বৃষ্টির স্রোতে। কালীকান্ত ঘোষ লেনের এদিকটায় এই একটাই আলো। ঝড়ে খুলে পড়বে না তো? প্রাণপণে নিজেকে নিজে সাহস দিতে থাকি। দুধ, কি আর হবে? এ তো আর গন্ডগ্রাম নয়, খোদ কলকাতা। আরে ওটা কি? কে কি ওখানে? কোত্থেকে এলো লোকটা? ঠিক আলোটার নিচে দাঁড়িয়ে আছে এই অঝোর বৃষ্টির মধ্যে। শুনছেন ও মশাই? চেঁচিয়ে উঠলাম। নিস্তেজ গলির মধ্যে আমার কণ্ঠস্বর গম গম করে বেজে উঠল। কোনো জবাব নেই। বুকের মধ্যে দমাদম হাতুড়ি পিটছে, কান মাথা ঝাঁঝা করছে। লোকটার এক মুখ দাড়ি গো, চোখে কি চশমা? চিনু? চিনু কোত্থেকে আসবে? চিনু তো গত মাসে, হ্যাঁ আজকেই তো 16 তারিখ, গত 16 ডিসেম্বর। না 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 না, এই হতে পারে না। কি আবল তাবল ভাবছি। ও মশাই, মশাই শুনছেন? নিজেই বুঝলাম, গলাটা কেঁপে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক দেখছি তো? চোখের ভুল নয় তো? চোখ যথাসম্ভব শুরু করে একটু ঝুঁকে তাকালাম উল্টো দিকের বাড়ির গায়ে। এই সময় আকাশ চিরে বিদ্যুৎ ঝলসে উঠল। ক্ষণিকের চোখ ধাঁধানো আলোয় স্পষ্ট দেখলাম ওখানে কেউ দাঁড়িয়ে নেই। পরক্ষণেই আবার অন্ধকার, টিমটিমে আলো ছায়া। হ্যাঁ, আমার চোখেরই ভুল হবে। তবে ওই তো মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে আলোর নিচে বাড়িটার ছায়াই পড়েছে। ওহ, বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে কপালে। এর মধ্যে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। রুমালে মুখ মুছে আবার দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। অপেক্ষা করতেই হবে। দুর্যোগ একটু কমলে রাস্তায় নামবো। সত্যি, মানুষ কত সহজে ভয় পেয়ে যায়,
আমিও তো একটু হলে চিনু ভেবে, আচ্ছা চিনু আত্মহত্যা করলো কেন? মুহূর্তে চিনুর মুখটা ভেসে উঠল চোখের সামনে। চিনু মানে চিন্ময়, আমাদের ছেলেবেলার প্রাণের বন্ধু। একসাথে স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেছি। হঠাৎ গত মাসে এই আজকের তারিখেই নিজেই নিজেকে শেষ করে দিল। ঘুমের ওষুধ খেয়েছিল চিনু। গ্লাসের তলায় ওর হাতে লেখা কাগজে চাপা ছিল, আমার মৃত্যুর জন্য আমি দায়ী। অন্য জাতের ছেলে ছিল চিনু। মনটা ছিল ওর জলের মতো স্বচ্ছ, আকাশের মতো উদার। বন্ধুদের জন্য প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ত। আমাদের তাপস চাকরি পাচ্ছে না কলকাতায়, চিনু নিজের মাস্টারির চাকরিতে ঢুকিয়ে দিল ওকে। বাবলুর বাবা হঠাৎ ক্যান্সারে মারা গেলেন। চিনু পাহাড়ের মতো দাঁড়িয়ে বাবলুকে আগলাতে লাগলো। হাসপাতাল, শ্মশান, সব দায়িত্ব চিনুর। নিজের কথাই বা ভুলি কি করে? বিএসসি পার্ট 2 পরীক্ষার আগে হঠাৎ একদিন মাথা ঘুরে গেল প্র্যাকটিক্যাল ক্লাসে। ডাক্তার এলেন তখনই, বললেন প্রোটিন ডেফিসিয়েন্সি, ভালো মন্দ খেতে হবে, প্রচুর দামি ওষুধও খেতে হবে। ডাক্তার তো বলেই খালাস, ওসব জুটবে কোথা থেকে? আমি গায়ের গরিব ঘরের ছেলে, জমি জেরে কিছুই নেই। দাদার একা চাকরিতেই দেশের সংসার চলছে। কলকাতায় আমার লেখাপড়া চলে। এত সব লম্বা ফিরিস্তি কেনার টাকা কই দাদার? চিনু এসব ভাবার প্রায় সুযোগই দিল না। সিধে বাবলু আর তাপসকে সাথে নিয়ে আমার মেসে চলে এলো। এসেই হুকুম, মেয়ে জামা কাপড় গুছিয়ে নে। কোথায় যাব? আমার বাড়ি, মাকে বলে এসেছি, ওখান থেকে তুই পরীক্ষা দিবি। কি হা করে চেয়ে আছিস কেন? চল চল। না চিনু, এই হয় না ভাই। তোর বাড়িতে আমি হঠাৎ, অন্যেরা আছেন। ছেড়ে দে না, তোরা কিছু ভাবিস না, আমি ঠিক হয়ে যাবো রে ভাই। দাদা অফিস ফেরত আসুন, আমি ডাক্তারের প্রেসক্রিপশন দেখাচ্ছি। ফালতু কাজ ছাড় তো, যাবি কিনা বল। চিন্ময় নন্দী ফিরে যাওয়ার জন্য আসেনি। যদি তুই আমার সাথে না যাস, জেনে রাখ আমাদের বন্ধুত্বের এখানেই শেষ। আপাদমস্তক একরোয়া গোয়ার ছিল চিন্ময়, তাই ওর আদেশ অমান্য করার সাহস সেই দিন আমি পাইনি। পরীক্ষার তখন আরো 15 দিন বাকি। এই কটা দিন জামাই আদরে চিনুর বাড়িতে প্রচুর ভালো মন্দ খেয়ে আর চুটিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে গেলাম। নিজেই দেখি জামা প্যান্ট একেবারে টাইট হয়ে বসেছে। অবশ্য যে কদিন চিনুর বাড়িতে ছিলাম, তাপস বাবলু রোজ আসতো, ফল, হরলিক্স, ওষুধপত্র নিয়ে। এরকমই আশ্চর্য অদ্ভুত ছিল আমাদের 4 জনের বন্ধুত্ব। আমরাই নাম দিয়েছিলাম 4 স্কোয়ার। সেই 4 স্কোয়ারের আসল স্কোয়ারটাই আচমকা একদিন খসে গেল। চোখ দুটো কখন যে ঝাপসা হয়ে উঠেছে বুঝতেই পারিনি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আবার তাকালাম সামনের দিকে। আজ রাতের এই দুর্যোগ কি থামবে না? অবিশ্রান্ত জল তো ঝরেই পড়েছে। চিনু, চিনু, তুই সুইসাইড করলি কেন রে? আমরা তো ঠিক করেছিলাম কেউ কোনো কথা নিজেদের মধ্যে লুকাবো না। তুই তুই সেই চুক্তি ভঙ্গ করলি ভাই। তুই জানিস না আমার মৃত্যুর কারণ? এখন শুনতে চাস? হঠাৎ মগজের মধ্যে বেজে উঠলো চিনুর গলা। কোত্থেকে কনকনে একটা হাওয়া বয়ে গেল। শিউরে উঠলাম। আমি দাঁড়িয়ে আছি পুরনো কলকাতার অন্ধগলির এক পুরো বাড়ির গাড়ি বারান্দায়। হয়ে চলেছে বজ্র বিদ্যুৎ।
বয়ে চলেছে নিথর নিস্তব্ধ গভীর রাত। আমি একা, একদম একা। না 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 না, জানার দরকার নেই। জেনে হবেটাই বা কি? চিনু তো আর ফিরে আসবে না। কিন্তু দরকার নেই বললেও চিনুর কথাটা মন থেকে যাচ্ছে না তো কই। বারবার যে পাখি আসছে, সঙ্গে সঙ্গে একটা চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে বুকের ভেতর। সত্যি কি আমরা জানি না চিনুর আত্মহত্যার কারণ? আমরা কি নিজেরাও দায়ী নই? না 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 না, আমরা দায়ী হব কেন? আমরা কি করেছি? কিছুই করিনি বলতে গেলে। হ্যাঁ তাই তো, বন্ধু হিসেবে আমাদের কি করণীয় কিছু ছিল না? চিনুর কাছ থেকে শুধুই নিয়ে গেলাম দু হাত পেতে। কেন? আমরা তো ওকে চেপে ধরেছিলাম। ও তো নিজের থেকে কখনো কিছু বলেনি। তবু ওর চনমনে চেহারায় কিছুদিন যাবৎ পরিবর্তন দেখে আমরা তিনজন তোকে কতবার জিজ্ঞাসা করেছি। ও বলেছে, না না, সব ঠিক আছে। সত্যি সূর্যের মতো একদিন ঠিক প্রকাশ পাবে। ব্যাস এটুকুতেই আমাদের দায়িত্ব শেষ। আমরা তো জানতাম চিন্ময় প্রচন্ড ইমোশনাল একগুঁয়ে। জানতাম ওর বাড়ির সমস্যা। ওর বাবা কাস্টমের উচ্চপদস্থ অফিসার, দু হাতে উপরি নেন। ছেলেবেলা থেকেই চিন্ময় ছিল একেবারে বিপরীত মেরুর বাসিন্দা, সৎ, আদর্শবাদী। তাই একটু বড় হওয়ার পর থেকেই বাবার সঙ্গে ওর বিরোধ বাড়তে থাকে। তারপর পাস টাস করে আমরা যখন যে যার মতো কলেজে ঢুকে পড়লাম, চিনু সোজাসুজি একদিন বাবাকে চার্জই করলো, বাবা তুমি এটা অন্যায় করছো। তোমার বিবেককে তুমি কিভাবে জবাব দেবে বাবা? তোমার ছেলেমেয়েরা কি শিখবে? বাবা তো ছেলের স্পর্ধা দেখে স্তম্ভিত, কিছুক্ষণ কথা বলতে পারেনি। তারপর রাগে হিস হিসে গলায় বলেছিলেন, অতই যদি তোমার নীতি, তো বাপের হোটেলে দুবেলা গিলছো কেন? লজ্জা করে না তোমার? সেই মুহূর্তে চিনু বাড়ি ছাড়লো, তল্পা নিয়ে গিয়ে উঠল হোদর বসন্ত কেবিনের পাশে একটা মেসে। সেখানেই ছিল মাস দুয়েক। তারপর গত 16ই ডিসেম্বর ওর ঘরের বন্ধ দরজা আর খুলল না। আমরা তো এসব শুনেছি চিনুরই মুখে। তবু কি আমরা সেইভাবে এগিয়ে এসেছিলাম? আমার অসুস্থতা যে বুকে করে নিয়ে গেছিল নিজের বাড়িতে, তাকে কি একবারও বলেছিলাম, চল চিনু আমার মেসে চল? তাপসকে চাকরিটা দিয়ে দেওয়ার পর চিনু ছিল খানিকটা বেকার। ছবি তুলে টুকটাক আয় হতো। বাবলু রিসার্চ করছিল, আমি ব্যাংকে ঢুকে গেছিলাম। তবু আমরা বুকটা জ্বলে যাচ্ছে। আমরা আমরা এতটা স্বার্থপর। চিনু, তুই আমায় ক্ষমা কর। আমরা তোর বন্ধুত্বের সম্মান দিতে পারিনি। কে কে কি বললো কথাটা? আমার শরীর কেঁপে উঠলো থর থর করে। সামনে স্ট্রিট ল্যাম্পটা দুলে উঠলো হাওয়ার ধাক্কায়। কাঁপতে লাগলো টিমটিমে আলোটুকু। কোথাও কেউ নেই, একটা কুকুরও ডাকছে না। না না, ধুত, কথাটা কেউ বলেনি বাইরে থেকে। তবে কে বলল? আমার বিবেক হঠাৎ হু হু করে বাতাস ছাড়তে শুরু করলো। গলির কোণের আবর্জনার স্তূপ থেকে ঘূর্ণির মতো পাখি উঠল পাতাপতি জঙ্গল। আমার গায়ে উড়ে এসে পড়ল কিছুটা।
এ কি পচা গন্ধ! ডান হাত দিয়ে তাড়াতাড়ি ঝাড়তে লাগলাম নোংরা। কয়েকটা কাগজের টুকরো আছে ওর মধ্যে। আমার জামার কলারের গায়ে একটা বড় টুকরো আছে ওর মধ্যে। আমার জামার কলারের গায়ে একটা বড় টুকরো লেগেছিল। হাতে লেপটে গেল। বা হাত দিয়ে সেটাকে ফেলতে গিয়ে চমকে উঠলাম। এ কি? এই কার হাতে লেখা? কাগজটা লেখা আছে, ভালো আছিস? ভয়ের অর্ধেক আর জিজ্ঞাসা চিহ্নটা নেই, ছিঁড়ে গেছে। আমার কান মাথা দিয়ে যেন আগুন বেরাচ্ছে। আমি কি অজ্ঞান হয়ে যাব? এ তো অবিকল অবিকল চিনুর হাতের লেখা। তবে কি চিনু, মানে চিনু এখানে এসে গেছে? লাফ দিয়ে নেমে দৌড় দেব। শরীর যে অবশ, জমে গেছে বরফের মতো। পা দুটো কি আর আছে? চিনু কি সামনে এসে দাঁড়াবে? কি বলবে? আমায় শাস্তি দেবে? গলা টিপে ধরবে? তাই কি চিনু কখনো পারে? ও যে আমাদের প্রাণী, ও যে আমাদের প্রাণ দিয়ে ভালোবাসতো। তাছাড়া এই আলোর মধ্যে ওর হাসবি বা কি করে? ওরা তো শুনেছি আলোয় আসতে পারে না। যদি সব আলো নিভে যায়? ভাবতে ভাবতে গোটা দুনিয়া অন্ধকার। কালি ঢালা নিশ্চিত্র আধারে আমার দু চোখ অন্ধ। তবুও চেষ্টা করতেই হবে, বাঁচতেই হবে। লাইটার আমার লাইটার কোথায়? বুক পকেটই তো ছিল, ফেলে এলাম। হায়, আমি আচমকা পিছন থেকে ভেসে এলো অমানসিক এক গোমানি। আর পারলাম না। চোখের সামনে থেকে পৃথিবী মুছে গেল। জলের শীতল স্পর্শ এক গভীর সুড়ঙ্গ থেকে যেন উঠে আসছে। আস্তে আস্তে চেতনা ফিরে আসছে। আস্তে আস্তে চোখ মেললাম। ভাঙাচোরা কড়ি কাঠের বর্গা, আবছা কাপা কাপা আলো, দুটো ছায়া ছায়া মুখ আমার উপরে ঝুঁকে আছে। এরা কারা? আমি কি পরপারে এসে গেছি? আমার চোখ বুজে ফেললাম। এক অচেনা মহিলা কণ্ঠ। এই যে শুনছেন? চোখ মেলে তাকান। পাশের পুরুষ কণ্ঠ বলে উঠল, হ্যাঁ, নিকাত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। এবার আমার একটু সাহস হলো। অস্পষ্ট গলায় বললাম, আমি কোথায়? ওই কুমানি। আপনি আমাদের বাড়ির বাইরে অজ্ঞান হয়ে গেছিলেন, পুরুষ কণ্ঠ বলল। আসলে আমার স্ত্রীকে ঘুমের ভিতরে ব্যারামে ধরেছিল। আপনি বোধহয় সেই সুরেই। সত্যি শ্রীলা, তোমার এই বদ অভ্যেসটা আর কতদিনই যে যাবে কিছুতেই গেল না। শেষে মানুষ খুনে তাই একদিন জেলে যেতে হবে। এবার চোখ পুরোপুরি খুলে উঠে বসলাম। ভদ্রলোকের স্ত্রী লজ্জিত গলায় বললেন, কি করবো বলো? কত তো ডাক্তার দেখালাম, কেউ সারাতে পারলো না। হাতের ইশারায় বললাম, জল। এর পরের ঘটনা সাদামাটা। বাইরে বৃষ্টি ধরে এসেছিল, তবু আমাকে ওরা, মানে ওই বাড়ির স্বামী স্ত্রী কিছুতেই বেরাতে দিলেন না। রাত তখন 1:30। কারেন্ট তখনও ফেরেনি। অন্ধকারে ডুবে আছে গোটা তল্লাট। গল্প করে কেটে গেল বাকি রাতটুকু। ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়লাম।
হঠাৎ কি খেয়াল হতে ডান হাতের মুঠোটা খুলে ফেলেছি। দেখি কি আশ্চর্য, ভিজে কাগজের টুকরোটা তখনও লেফটে আছে তালুতে। লেখাটা স্পষ্ট। শুনছিলেন আমাদের আজকের কাহিনী? ভালো আছিস? গল্পটা এই অবধি শুনে থাকলে প্লিজ একটা লাইক দেবেন। চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টেপা ভুলবেন না। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনার লেখা কোনো গল্প বা আপনার সাথে ঘটে যাওয়া সত্যি ভূতের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তার জন্য মেল করতে হবে bhootconnection@gmail.com। আমি আবির আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।